একটা গ্রামে রাঙ্গা আর বিল্লা নামের দুটো আওয়ারা আর পাজির লোকেরা থাকত। তারা সারাদিন গ্রামে আওয়ারাগিরি করতে থাকত আর গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করত। একদিন রাঙ্গা আর বিল্লা একটা গাছের তলায় দাঁড়িয়ে থাকে। তখনই রাঙ্গার নজর প্রধান আর তার মেয়ের উপরে পড়ে। রাঙ্গা বিল্লাকে বলে, আরে বিল্লাদা, ওই দেখো, মনে হয় প্রধান নিজের মেয়েকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। রাঙ্গার কথা শুনে বিল্লা প্রধানের মেয়ে বিন্দিয়ার দিকে লম্পট নজরে তাকায়। আরে বিল্লা, আমি তো বিন্দিয়াকে কত পছন্দ করি, কিন্তু বিন্দিয়া আমাকে পাত্তাই দেয় না। বিল্লার কথা শুনে রাঙ্গা রেগে বিল্লাকে বলে, আরে বিল্লাদা, বিন্দিয়া শুধু তোমাকে নয়, ও কাউকেই কোনো পাত্তাই দেয় না। ও যখন আমাকেই পাত্তা দিল না, তখন তোমাকে কি পাত্তা দেবে ভাবছো কি করে? রাঙ্গার কথা শুনে বিল্লা অনেক রেগে যায়। আবে তুই কি নিজেকে দেব ভাবিস নাকি রে? আমি সব জানি। যখন এর আগের বার বিন্দিয়ার সাথে কথা বলতে গেছিলিস, ও চপ্পলের বাড়ি তোকে পিটিয়েছিল। বিল্লার কথা শুনে রাঙ্গা হেসে বলে, আমি তো একটু সাহস দেখিয়েছিলাম বটে, কিন্তু তোমার অতটুকুও নেই যে বিন্দিয়াকে গিয়ে বলতে পারো যে ভালোবাসো। তুই আমার সাহস দেখেছিস কোথায়? এবার আমি প্রধানের সামনে গিয়ে বিন্দিয়ার সাথে কথা বলবো আর ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেব। এতটা বলে বিল্লা রাঙ্গার সাথে প্রধানের কাছে চলে যায় আর বিন্দিয়ার দিকে তাকিয়ে বলে, বিন্দিয়া, তোমাকে ভালোবাসি। এইটা শুনে প্রধান রেগে বিল্লার দিকে তাকিয়ে বলে, আরে একটু লজ্জা শরম আছে কি না? আমার সামনে আমার মেয়েকে টোন টিটকিরি মারছিস তুই? বিল্লা হেসে বলে, দেখ প্রধান, নিজের মেয়ের বিয়েটা আমার সাথে এবার দিয়ে দে। এতটা শুনে বিন্দিয়া অনেক রেগে যায়। আয়নায় একবার নিজের চেহারা দেখে নেবে তো ঠিক বুঝে যাবে, ফাটা আলুর মতন দেখতে। এতটা বলে বিন্দিয়া নিজের বাবা প্রধানকে বলে, চলো তো বাবা, ওদেরকে আর কিছু বলার নেই। কবে যে আমাদের গ্রাম এই লম্পটদের থেকে মুক্তি পাবে। বিন্দিয়া রেগে প্রধানের সাথে ওখান থেকে চলে যায়। রাঙ্গা হেসে বিল্লাকে বলে, বিল্লাদা, আমার অপমান তো একান্তরে হয়েছিল, কিন্তু তোমার তো আমার সামনেই হয়ে গেল। চল রঙ্গা, শহরে যাই, কিছু একটা হয়ে ফিরবো। রাঙ্গা আর বিল্লা তখনই শহরের দিকে যাওয়ার রাস্তায় চলে যায়। তারা কিছু দূরে যায়, তখনই বৃষ্টি পড়তে লাগে। তাদের নজর একটা ধ্বংসাবশেষের দিকে যায়। বৃষ্টিতে ভেজার পর তারা সেই ধ্বংসাবশেষের ভেতরে চলে যায়। ওখানে গিয়ে রাঙ্গা বিল্লাকে বলে, বিল্লাদা, বৃষ্টিটা তো এই স্ত্রীটা পুরো খারাপ করে দিল। রাঙ্গা এতটা বলে তখনই ওখানে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় আর ওখানে একটা ডাইনি চলে আসে। রাঙ্গা আর বিল্লা ডাইনিকে দেখে অনেক ঘাবড়িয়ে যায়। ডাইনি তাদেরকে দেখে বলে, তোমাদের দুজনের মধ্যে কে আমাকে ডাকলো? রাঙ্গা ভয় পেয়ে বলে, ডাইনি, আর কার এত সাহস যে তোমাকে ডাকবে? আমরা দুজনের মধ্যে কেউই তোমাকে ডাকেনি। স্ত্রী শব্দ শুনে আমি শক্তিশালী হয়ে গেলাম, আমি একটা স্ত্রী ডাইনি। এইটা শুনে রাঙ্গা ভয় পেয়ে বলে, কিন্তু ডাইনি বোন, আমি নিজের বন্ধু বিল্লাদাকেই বলছিলাম যে বৃষ্টিতে ওর জামার স্ত্রীটা খারাপ হয়ে গেছে। রাঙ্গার এতটা বলার পর ডাইনি রাঙ্গাকে ধরে তার রক্ত খেয়ে তাকে মেরে ফেলে। এইটা দেখে বিল্লা অনেক ভয় পেয়ে যায়। তখনই ডাইনি বিল্লার শরীরে প্রবেশ করে। তারপর বিল্লার চোখ লাল হয়ে যায় আর সে চুপ করে গ্রামে ফিরে যায় আর বাড়ি গিয়ে ঘুমিয়ে যায়। পরের সকালে বিল্লা উঠে একটা ঠেলা নিয়ে বাজারে চলে যায় আর ওখানে কাপড়ে ইস্ত্রি করতে লাগে। তখনই ওখানে চাম্পা নামের একটা মহিলা এসে বিল্লার দিকে তাকিয়ে বলে, আরে বিল্লা, তুমি কাপড়ে ইস্ত্রি করছো? ভালোই হয়েছে, সারাদিন লম্পটগিরি করার থেকে এটা তো ভালো। আর তোমার জড়িদার রাঙ্গা কোথায় আছে দেখতে পাচ্ছি না। চম্পার কথার উত্তরে বিল্লা তার দিকে তাকিয়ে ভারী গলায় বলে, আমি জানি না সে কোথায়। তোমার কি ইস্ত্রি করানোর আছে? খুব কম দামে আমি কিন্তু ইস্ত্রি করিয়ে দিই। চাম্পা অনেকগুলো কাপড় বিল্লাকে দিয়ে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পর যখন কাপড় ফেরত নিতে যায় তখন দেখে যে সব কাপড় পুড়ে গেছে। এটা দেখে চম্পা রেগে বিল্লাকে বলে, তাই যে বলি তুই শুধরে গেছিস কি করে? আরে অপয়া অভিশপ্ত লোক, সব কাপড় পুড়িয়ে দিলি, আমার বরের ধুতিটাও। এতটা শুনে বিল্লার শরীরে ডাইনি ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ ও বিল্লার শরীর থেকে বেরিয়ে আসে আর বিল্লা মূর্ছিত হয়ে পড়ে।
ডাইনিকে দেখে চম্পা ভয় পেয়ে বলে, ডাইনি, ডাইনি! হ্যাঁ, স্ত্রী করে থাকা ডাইনি, তোর সাহস কি করে হলো আমার দ্বারা করা স্ত্রীকে খারাপ বলার? তুই তো মরবি! এতটা বলে ডাইনি চম্পাকে মেরে ফেলে আর তার রক্ত খেয়ে নেয়, আর আবার বিল্লার শরীরে ঢুকে যায়। সেদিনের পর থেকে বিল্লা গ্রামের বাজারে ঠেলা লাগিয়ে ইস্ত্রি করে গ্রামের লোকেদের জামা কাপড় পুড়িয়ে দিত। আর লোকেরা যখন অভিযোগ করতে আসতো, তখন ডাইনি তার শরীর থেকে বেরিয়ে তাদেরকে মেরে ফেলত। গ্রামের রহস্যময় মৃত্যুর কারণে চিন্তিত হয়ে প্রধান একদিন নিজের মেয়েকে বলে, কিছু তো বুঝতে পারছি না, গ্রামে এরকম হত্যা কেই বা করছে? বাবা, আপনি একটা জিনিস খেয়াল করেননি, অনেকদিন ধরে বিল্লার বন্ধু রাঙ্গা নেই। আমাকে বিল্লাই কিছু ভুল মনে হচ্ছে। ও আর মেয়েদেরকে উত্ত্যক্তও করে না, শুধু ঠেলা লাগিয়ে কাপড়ে ইস্ত্রি করতে থাকে। তুই ঠিকই বলছিস, মনে হয় কোনো তান্ত্রিককে আমার ডাকতেই হবে। পরের দিন সাধু বাবা গ্রামে এসে প্রধানকে বলে, কেন ডেকেছ আমাকে এখানে? প্রধান পুরো ঘটনাটা সাধুকে বলে, এবার আপনি কিছু করতে পারেন মহারাজ। সাধু নিজের চোখ বন্ধ করে আর হঠাৎ প্রধানকে বলে, একটা স্ত্রী, তোর গ্রামে একটা স্ত্রীর পাশ হচ্ছে। কে? আমাদের গ্রামে ওই ফিল্মে স্ত্রী এসছে? মাথামোটা সিনেমা স্ত্রী নয়, একটা স্ত্রীবালী তার ডাইনি এখানে এসছে। ও কোনো শরীরের ভেতরে ঢুকে এই সব কাজ করছে। এতটা বলার পর সাধু জোর গলায় মন্ত্র পড়তে লাগে আর চিৎকার করে বলে, কোথায় আছিস তুই স্ত্রী? সামনে আয়। তখনই ওখানে বিল্লা কাপড়ের স্ত্রীর ঠেলা নিয়ে চলে আসে। আর ডাইনি বিল্লার শরীর থেকে বেরিয়ে এসে সাধুকে বলে, কে নিজের কাপড়ে ইস্ত্রি করাতে চায়? বাজে বকিস না ডাইনি, চুপচাপ বলে দে গ্রামবাসীদেরকে এইভাবে তুই কেন মারছিস? বহু বছর আগে আমি এই গ্রামে থাকতাম আর লোকেদের কাপড় ইস্ত্রি করে নিজের জীবিকা চালাতাম। সবাই আমাকে স্ত্রী বলেই ডাকতো। একদিন ভুল করে প্রধানের জামা পুড়ে গেল আর প্রধান আমাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বার করে দিল। আমি সেই ধ্বংসাবশেষে থাকতে চলে গেলাম আর একদিন ওখানেই মারা গেলাম আর ডাইনি হয়ে গেলাম। কিন্তু ডাইনি হওয়ার পর আমি দুর্বল ছিলাম। কিছুদিন আগে এই গ্রামের দুটো যুবক ওখানে এলো আর তাদের মুখে আমি স্ত্রী শব্দ শুনলাম। সেই শব্দটা শোনার পর আমার ভেতরে একটা শক্তি চলে এলো আর আমার চোখের সামনে প্রধানের চেহারা চলে এলো। একটা যুবককে ওখানে মেরে অন্য যুবকের শরীরে চলে গেলাম আমি। চলে যায় এখান থেকে। না, আমি যাব না। তখনই সাধু জোর গলায় মন্ত্র পড়ে আর ডাইনির শরীরে আগুন লেগে যায়। আমাকে মাফ করে দে রে সাধু, আমি সেই ধ্বংসাবশেষে চলে যাব আর ওখানেই স্ত্রী করব। না ডাইনি, তুই ক্ষমার প্রার্থী নোস। কিছুক্ষণে ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর সাধু ওখান থেকে চলে যায় আর গ্রামবাসীরা স্ত্রী করে থাকা ডাইনি থেকে মুক্তি পায়।